ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরও উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। ভিডিওটি অনেক মানুষই দেখবেন, প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে পুরো গল্পটি দেখার জন্য অনুরোধ রইল। আর যারা আমাকে ভালোবাসে তারা একটা করে লাইক করে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আমি সৈয়দ শাকিল মির্জা, তোমার বিবাহিত স্বামী। আদেশ করছি এই মুহূর্তে তুমি আমার ঘর ছেড়ে বাথরুমে যে ঘুমাও। তোমার মতো নোংরা মানুষের সাথে আমি এক বেড শেয়ার করে ঘুমাতে পারবো না। আপনার মতো পাগলের থেকে এর চেয়ে বেশি কিছু আশাও করি না। শুনেছ মেয়ে, এখনো ঠাই বসে আছো কেন? বিছানার উপর নেমে পড়ো, না হলে কিন্তু আমি তোমার গায়ে কাদা ছুড়ব। আহা, কি বলছো বাবা? কতবার বোঝালাম, ও হচ্ছে ইরা, তোমার বিবাহিত বউ। তাকে এসব বলতে হয় না। সে তোমাকে ভয় পাবে তো। ভয় পাবে? ঠিক বলেছ আন্টি, ভয় পেলে তো পালাতে হবে। এই, তুমি কোথায় পালাবে? আমি কিন্তু তোমাকে খুঁজে বের করে ফেলবো। তুমি যাও, পালাও পালাও, আমি তোমাকে খুঁজবো। ইরা, কিছু মনে করো না। সব সময় শাকিল এমন করে না। আজ কি যে হলো, তোমাকে দেখার পর থেকে একটু বেশি পাগলামি করছে। এখানে আমার জীবন মরণের কথা, অথচ আমি নাকি কিছু মনে করব না। ঠিক বলেছেন আন্টি, আমি কিছু মনে করি নাই। আমি মনে করছি তুমি হচ্ছ তেজস্মিতা ইরা পেয়ারা। আমি তোমাকে চিনে ফেলছি। আপনি ঠিক চিনেছেন, তবে পেয়ারা আমার নাম নয়, আমাদের উঠানের কোনো গাছে ঝুলে থাকা ফলের নাম পেয়ারা। ইরা, শাকিলকে রুমে রেখে গেলাম, তুমি সামলে নিও। এখন আমি আসি, দরজাটা ভালো করে লাগিয়ে দাও না, না হলে শাকিল আবার কোথাও পালাবে। ঠিক আছে আন্টি। ইরা তখন সকল কান্না ভুলে নিজেকে সামলে নিয়েছে। বিয়ের পর বরের ঘরে বউকে রেখে যায় সবাই, কিন্তু পিচ্চি ইরার এত সময় স্বামীর ঘরে বসে অপেক্ষা করতে হয়েছে কখন শাকিলকে কেউ খুঁজে নিয়ে আসবে রুমে। গতদিনের ঘটনাই বলি, বিয়ের কথা বাড়িতে চলতেই ইরা দৌড়ে গেল মায়ের কাছে। মা, দুনিয়াতে টাকা কি সব সুখ কিনে দিতে পারে? টাকা তো তোমার বাবাও কম ছিল না, তাহলে তুমি আমার বাবার হাত ধরে একসময় পালিয়ে এসেছিলে কেন? টেনে মারবো এক চর। এত বড় হয়ে গেছিস যে মায়ের মুখে মুখে তর্ক করছিস? এই শিক্ষা দিয়েছি তোকে? মা, বোঝার চেষ্টা করো। শুধুমাত্র অর্থের জন্য তুমি আমাকে একটা পাগল ছেলেকে বিয়ে করতে বলছো। আমি কি সেখানে সত্যি খুশি থাকতে পারবো? জমিদার বাড়ির বড় ছেলে, পুরোপুরি তো পাগল না। হ্যাঁ, মাথায় একটু একটু সমস্যা হয় মাঝে মধ্যে, তাছাড়া কোনো কিছুর কমতি নেই সেখানে। তোমাকে আমি আমার মনের কষ্ট বোঝাতে পারবো না মা। আমি বুঝতেও চাই না। আমি শুধু চাই তুই এই বিয়েটা করে নে, না হলে আমাকে আর মা বলিস না। তবে তুমি যদি মনে করো এই বিয়ে করে আমি তোমার উপকার করব, তাহলে আমি রাজি। বিয়েটা করতে আমার অসুবিধা নেই। আমার লক্ষ্মী মেয়ে, তাহলে ওদের কালই আসতে বলে দেই। বিয়ের কাজ যত তাড়াতাড়ি হবে ততই ভালো। পারো? শুনছি, বলো। বলছি যে আরেকবার ভাবলে হতো না, আমাদের পিচ্চি মেয়েটা অমন পরিবেশে মানিয়ে নিতে পারবে কিনা। আমি সবটাই ভেবেছি, এখানে না পারার কি আছে, এটাই বরং ভালো হবে। আমার ভুলের জন্য মেয়ের জীবন এমন জায়গায় ঠেলে দিও না যে পরে পস্তাতে হয়। তুমি কি বলতে চাইছো? মেয়ের ভালো চাই না আমি? তোমার প্রতি আমার আস্থা আছে। আমি ঘরে যাচ্ছি মা। বাবা, তুমি মাকে কিছু বলো না, বিয়েটা আমি চুপচাপ করে নেব। বর্তমানে ইরা আয়নার সামনে বসে নিজের শরীর থেকে একটা একটা করে গয়না খুলছে আর পুরনো কথাই ভাবছে। হঠাৎ আজ তার বিয়েটা হয়ে গেল। গতদিন সকালেও সে জানতো না আজ তার বিয়ে, তাও জমিদার পুত্রের সঙ্গে। আজ কি গয়না খোলা শেষ হবে না? বাসর লগ্ন পেরিয়ে যাচ্ছে, আর কত সময় বসে এগুলা খুলবে? আপনি ঘুমিয়ে পড়ুন, আমি ফ্রেশ হয়ে পরে ঘুমাবো। পরে কেন? আমাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলতে চাও?
আপনার চিন্তা ভাবনা অদ্ভুত। আমার মতো পিচ্চি মেয়ে আপনাকে কিভাবে মারতে পারে? বড় হলে নিশ্চয়ই মেরে ফেলতে। এটা বলিনি। আমি সাহায্য করে দেই তোমাকে। গয়নাগুলো তো ভেঙে ফেলবা, এত যুদ্ধ করছো কেন? এগুলো খোলা খুব ইজি। জানো এগুলোর বয়স কত? না, কেউ বলেনি। আনুমানিক 100 বছর পুরনো গয়না হবে, তোমার বয়সের কয়েক গুণ বড়। এগুলো সামলে রেখো তোমার ছেলের বউয়ের জন্য। ইরা অবাক হয়, পাশাপাশি লজ্জাটাও তাকে ঘিরে ধরেছে। শাকিলের বলা ছেলের বউ শব্দটা শুনে সে হতাশ হয় বটে। যেখানে তার জীবন যায় যায় সেখানে আবার ছেলের বউ, হাস্যকর লাগে ইরার কাছে। জমিদার গিন্নি, তুমি কি লজ্জা পাচ্ছ? তোমার গাল লাল হয়ে গেছে। আমি লজ্জা কেন পাবো? দেখি, দূরে সরেন। গয়না খোলা শেষ, আমি ফ্রেশ হতে যাচ্ছি। এখন ঘরের বাহির হবে? কত রাত দেখেছো, ভয় পাবে তো। আমি সাথে আসছি। আপনি তো ভয়ের কারণ। একটা পাগল আবার আমাকে বলছে ভয় পাবো। ভয় তো আমি আপনাকেও পাচ্ছি। ইরার কথা শুনে শাকিল থমকে যায়, পরপর মুচকি হাসি ছোড়ে। ইরার হঠাৎ মনে হয় শাকিল পুরোপুরি সুস্থ, আবার কখনো মনে হচ্ছে না, এটা একটা বদ্ধ পাগল যার সাথে ইরার বাকি জীবনটা কাটাতে হবে। সকালে নাত বউ খারাপ, সকাল সকাল স্নান না করে তুমি পুরো ঘর বাড়ি মাখিয়ে বেড়াচ্ছ। অপবিত্র হচ্ছে দেখো না। দাদি, আমি তো সকালে উঠে দাঁত ব্রাশ করছি। দাঁত মাজার কথা কে বলেছে তোমাকে? আমি তো তোমাকে স্নান করার কথা বলেছি। ছি ছি ছি। আসলে আমি এত সকালে ঠান্ডা পানিতে গোসল করি না। আপনিও তো করেন নাই মনে হচ্ছে। তাহলে আমার দোষটা কোথায়? ছি ছি ছি, এই বয়সে যে স্নান করা করবো নাকি? তোমার কি আমার নাতির মতো মাথায় গন্ডগোল আছে নাকি? মাঝবয়সী একটা মেয়ে এসে ইরার হাত টেনে সাইডে দাঁড় করালো। নমনীয় স্বরে রুকসানার উদ্দেশ্যে বলল, দাদি যান, নতুন বউ তো পিচ্ছি, সবকিছু বোঝে না। আমি ওরে স্নান করাই নিয়ে আসছি, আপনি চিন্তা করবেন না। বোঝো না? রাতে তো স্বামীর লাগে থাকবার কথা ভালোই বুঝেছো। এটা তো কেউ শিখাই দেওয়ার লাগে নাই। আজকালকার পোলা পায় সব ধ্বংস করে দেবে। এইভাবে স্নান না সেরে ঘুরঘুর করে বেড়ায়, ঘর থেকে সব বরকত দূরে চলে যাবে। ইরা অস্বস্তি বোধ করলেও কিছু বলে না। আফিফা ইরাকে টেনে নিয়ে এলো কল ঘরে। ইরা বেশ বিরক্ত। ভাবি, তুমিও না দাদির সাথে তর্কে জড়াবে না, খুব গালমন্দ করবে তোমাকে। এখন ফটাফট গোসল সেরে নাও তো। আচ্ছা, আমার কাপড় আনি নাই, ঘরে রাখা আছে, নিয়ে আসছি। তুমি বসো, আমি নিয়ে আসছি। কোথায় যাচ্ছিস? নতুন বইয়ের কাপড় আনতে যাচ্ছি কাকিমা। সকালে নাস্তার জন্য সবাই হাজির হয়েছে বৈঠকখানায়। লম্বাটে টেবিলের পাশ দিয়ে কাঠের চেয়ারগুলো সাজানো। সবাই যার যার চেয়ার টেনে বসেছে। নতুন বউ ইরা কোথায় বসবে না বসবে বুঝতে না পেরে ঠায় দাঁড়িয়ে আছে এক কোণে। শাকিলের দাদিমা রুকসানা সেদিকে ভুরু কুঁচকে তাকালেন। কি গো নতুন বউ, তুমি বসবে না? দূরে খাড়াই আছো কিসের লাগি? আমার নাতিদের পাশে বসে পড়ো। সে কি মা, এই বাড়ির নিয়ম ভুলে গেছেন দেখছি। এই বাড়িতে নতুন বউরা সবার সাথে খাবে না। প্রথম 1 মাস বাড়ির সবাইকে ভাত বেড়ে খাইয়ে শেষে সে খাবে। আমাদের যখন ঘরে তুলছিলেন তখন তো এই নিয়মই ছিল, ভুলে গেছেন? কাকিমা, আমি প্রতিদিন এই কাজ করি, তাই নতুন বইয়ের কাজ আমি করে দিব, আমার সমস্যা নাই। তুই চুপ কর, কাজের মেয়ে হয়ে বাড়ির বড়দের মুখের উপরে কথা বলবি না। আমার কোনো সমস্যা নেই, আপনারা খান, আমি পরে খেয়ে নেব আফিফার সাথে। আমার সমস্যা আছে। আমার বউয়ের হাতে ভাত খেলে আমি খাবো, আর কাউকে খাইতে দিব না। আমি সৈয়দ শাকিল তোমাকে আদেশ করলাম, এখনই আমাকে ভাত মেখে খাইয়ে দাও। এই পাগল বলে কি? এত লোকের মধ্যে আমি নাকি তাকে ভাত মেখে খাইয়ে দেব? এর থেকে তো ভালো ছিল সবাইকে ভাত সার্ভ করে দেই। ইরা লজ্জায় আর কথা বলতে পারছে না। এত লোকজনের সবাই শাকিলের উপরে আর কেউ কথা বলতে সাহসও করলো না। কখন আবার পাগলামি করে। অবশেষে ইরা শাকিলের পাশের চেয়ার টেনে বসে ভাত মাখতে হলো। শাকিল ইরার হাত থেকে ভাত খাচ্ছে আর হাসছে।
অন্যরা চুপচাপ প্রতিদিনের মতোই খেয়ে উঠে চলে যায়। এবার তুমি খাও। আমার এখন খেতে ইচ্ছে করছে না, আপনিই খান। আমি বলেছি মানে তাই হবে। খাও বলছি। এত চিকন পাতলা বউ আমার পছন্দ না। খেয়ে মোটা হও। পাগল হলেও আমাকে অপমান করতে ভোলে না, ফাজিল কোথাকার। আজকে ভাত অনেক টেস্টি হয়েছে। আফিফা, কি দিয়া রান্না করছিস রে? ভাইজান, ভাত তো প্রতিদিনের মতোই রান্না করেছি। আজ ভাবি আপনাকে খাইয়ে দিয়েছে না, এই জন্যই এত টেস্টি মনে হয়েছে। বাহ, এই পিচ্চি শোনো, এখন থেকে প্রতিদিন তুমি আমাকে খাইয়ে দিবে। ইরা চোখ কপালে তোলে। এই পাগল জমিদার না তাকে পাগল বানিয়ে ছাড়ে। পরের দিন বিকালবেলা জমিদার বাড়ির উঠোনে লোকজন জড়ো হয়েছে। গ্রামের লোক জমিদার বাড়ির বড় জমিদারকে খুব মান্য করতেন। তিনি মারা যাওয়ার আগে রেখে গেছেন পাগল এক বড় ছেলে আর তার ছোট ভাইয়ের 2 পুত্রকে। এই বাড়ির কর্তা এখন তারাই। শাকিলের একমাত্র বোন কানিজ বিয়ে করেছে বিদেশি এক ছেলেকে। সে বাবার বাড়িতেই থাকে পুরো মাস। কাকিমা জানিয়েছে তোমাকে আজ বাড়িতে থাকতেই হবে। আমার এইসব ভালো লাগে না কার্নিস, মাকে বুঝিয়ে বলে দে আমার বিকেলে সিনেমা হলে যেতে হবে। আমি এটা বলতে পারবো না, আমাকে বলবে। তাছাড়া দাদিমাকে তো চেনোই, তোমার বলার হলেই তুমি যে বলো। ধুর, ভালো লাগে না। কেন যে এমন বাড়িতে জন্মেছি, মনের উপর জোর চলে না। তাহলে তুমি তোমার পথ ছেড়ে দিচ্ছ না কেন ভাই? দাদিকে ডেকে বলে দাও, আমি বাকিটা সামলে নেব। আমি তো অনেকবার বলছি সেসব কথা, আমার কথা কেউ কানে তুলে না। তুলবে সে ব্যবস্থা আমি করব। তুমি লুকিয়ে বাড়ি থেকে চলে যাও, মনের আনন্দে সিনেমা দেখো, আমি আজ এদিকটা সামলে নেব। তুই বলছিস তাহলে সাহস পাই। অসীম পালায় বাড়ি থেকে। তার এইসব নিয়ম মানতে ভালো লাগে না। সে চায় মুক্ত পাখির মতো উঠতে। অন্যদিকে এই ব্যাপারে ভিন্ন আশিক সে ছোটবেলা থেকেই বড় চাচার খুব ভক্ত। প্রতিটা বিচার কার্যে সে বড় জমিদারের পাশে বসে থাকত। তার নেশাটাও যেন এখানেই। ইরা বসে আছে বারান্দার আরাম কেদারায়। ঘুমে ঢুলু ঢুলু বুকের উপর পড়ে আছে একটা উপন্যাসের বই। এটা সে শাকিলের ঘর থেকেই পেয়েছে। শাকিল সারাদিন কোথায় কি করছে সেদিকে মন নেই কারোর। কার্নিজ এসে বইটা নিয়ে দূরে কোথাও ছুঁড়ে মারে। তোমাকে এই বাড়িতে আমরা আরাম কেদারায় বসে বই পড়ে সময় কাটাতে আনি নাই ভাবি, তোমার বোঝা উচিত সেটা। আমি কি করেছি আপু? আমার ভাইয়ের খেয়াল রাখতে এনেছি তোমাকে, না হলে অনেক বড়লোক বাড়ির মেয়ে আমার ভাইকে বিয়ে করার জন্য লাইন ধরেছিল। আমি কি করব? উনি তো আমার কোনো কথা শোনেন না। সে তোমার কথা না শুনলেও তুমি চেষ্টা করতে থাকবা, সে নিজের ক্ষতি না করে এগুলো বোঝাবা। সব কি তোমাকে বলে দিতে হবে? বিয়ে দেওয়ার সময় তো তোমার মা বেশ উঁচু গলায় বলেছিল তুমি খুব খেয়াল রাখবা, তো এই তার নমুনা। ও আপনাদের একজন কাজের লোক লাগবে যে কিনা আপনার ভাইয়ের পিছু পিছু ঘুরবে আর খেয়াল রাখবে? হ্যাঁ, ধরে নাও তাই। সময় থাকতে নিজের ভালোটা বুঝে নাও, পরে কাঁদলেও তা পাবে না যা একবার হারিয়েছো নিজের দোষে। কার্নিজ চলে যায়। ইরার চোখে পানি চলে আসে। সে ভাবছে জমিদার বাড়িতে তার একটু মাত্র সম্মান নাই। শাকিল সবে ঘরে ঢুকেছে। ইরাকে কাঁদতে দেখে এগিয়ে আসে। কি হয়েছে তোমার? কাঁদছো কেন? কে কি বলছে তোমাকে? হয়নি কিছু। আপনি কোথায় ছিলেন? পুকুর পাড়ে। তুমি যাবে? লাল শাপলা ভরে গেছে পুকুরে, কি সুন্দর দেখাচ্ছে। আমি যাব না। এরপর থেকে আপনি কোথাও যাওয়ার আগে আমাকে বলে যাবেন। এই বাড়িতে আপনার খেয়াল রাখার জন্য আমাকে আনা হয়েছে। পিচ্ছি বউটার কণ্ঠে আমি অভিমান খুঁজে পাচ্ছি কেন? দেখি দেখি। কি করছেন? মুখ ছেড়ে দিন। শাকিল জোর করে ইরার মুখ 2 হাতে ধরে কপালে চুমু খায়। ইরার চোখ বড় বড় করে তাকায়। এভাবে দেখছো কেন? চোখ ছোট করো, না হলে কিন্তু অন্য কিছু করে বসবো। আপনার কিছু লাগলে বলেন, আমি বাইরে যাচ্ছি। তোমাকেই লাগবে, এসো আমার সাথে। আরে আসো না, এমন করছো কেন? আমাকে তুমি আপন ভাবা শুরু করো, না হলে আমাদের বেবি আসতে আরো লেট করবে। শাকিলের কথায় লজ্জায় ইরার মুখ লাল হয়। শাকিল হেসে ওঠে। ইরার হাত টেনে জোর করে নিয়ে যায় নিজের সাথে। উঠান পেরিয়ে সরু রাস্তা দিয়ে বন মারিয়ে খালি পায়ে হেঁটে চলেছে ইরা। ঘাসের ছোঁয়ায় মনের বিষাদ দূর হয়ে
আনন্দ হানা দিচ্ছে। এক হাত এখনো ধরে আছে শাকিল। কিছু দূর আসতেই বড় পুকুর, লাল শাপলা ফুটে পুকুরের সৌন্দর্য বহু গুণ বাড়িয়েছে। ইরা সেদিকে দেখে খুশি হয়। শাকিল হাত টেনে পাশে গাছের সাথে বাঁধা দোলনায় বসে পড়ে। ইরাকে তার কোলের উপর বসায়। দেখেছো কত সুন্দর লাগছে? এই দোলনাটাই বেঁধেছি সকালে এসে তোমাকে নিয়ে বসবো বলে। কেমন হয়েছে বলো? সুন্দর, তবে ছোট হয়েছে। আর একটু বড় করলে দুজন বসতে পারতাম। তোমাকে কোলের উপর বসাবো বলেই ছোট করে বেঁধেছি। আপনি পাগল নন? তাহলে সবাই আপনাকে পাগল বলে কেন? কে বলেছে পাগল নই? দেখো না আমি একটা পাগল, আমার আচরণও পাগলের মতোই, সবাই সেটাই বলে। সবাই ভুল বলে। শুনেছি আপনি বিদেশ থেকে হায়ার স্টাডি করে দেশে ফিরেছেন। তারপর যখন 3 বছর আগে বড় জমিদার মারা গেল, আপনি তারপর থেকে এই অদ্ভুত ব্যবহার করেন। কিন্তু কেন? আমি জানি না। মিথ্যা বলছেন। তুমি ধীরে ধীরে জেনে যাবে আমি যে একটা পাগল। বাড়িতে আমাদের খুঁজবে না বলে এসে পড়েছি। সন্ধ্যা পর্যন্ত বিচার চলবে, তত সময় পরিবেশ জঘন্য, আমাদের কেউ খুঁজবে না। চুপচাপ বসো তো, আমার অনেক ভালো লাগছে। ওইদিকে দেখো পুকুরে হাঁস পাখি এক ডুব দিবে, কত সময় পর অন্য দিক থেকে ভেসে উঠবে। শাপলার মাঝে ওদের চলতে কষ্ট হয় না? দেখেন কেমন সুন্দর ভেসে বেড়াচ্ছে। ওদের ওইটাতেই অভ্যস্ত। শাপলার গাছ, ওদের সমস্যা হলেও ওরা মানিয়ে নিতে শিখে গেছে। তাহলে আপনি কেন পারছেন না? জীবন একটাই, আপনার পরিবার না হয় আপনার জীবনে ওই শাপলা গাছ। সামান্য কষ্ট করলেই তো মারিয়ে যাওয়া যায়, পরে তা অভ্যাসে পরিণত হবে। খুব সহজে হ্যান্ডেল করতে পারবেন সবটা। রাতে তোমার হাতে কষা মাংস খেতে চাই, এই তুমি রাখতে পারো? আমি কখনো রান্না করিনি, মা কখনো পড়া রেখে কাজ করতে দেননি। আমি তোমাকে শিখিয়ে দিব। আমি যখন বিদেশে ছিলাম তখন নিজে রান্না করতাম। আমার সব ফ্রেন্ডরা আমার হাতে দেশি রান্না পছন্দ করত। বাহ, আমাকেও একদিন করে খাওয়াবেন, সাথে শিখে যাব। তুমি আমার সাথে যাবা বিদেশ? আপনি চলে যাবেন? এখানে শুধু বাবার জন্য ফিরে এসেছিলাম, কিন্তু সে নাই। এখানে কাউকে আমার আপন লাগে না। সবাই চায় বাবার মতো আমিও যেন তাদের শাসক হই, কিন্তু এসব আমার পছন্দ না। গ্রামের এই কালচার থেকে আমি বের হতে চাই। আমাকে বিয়ে করেছেন কেন? শাকির বাবা, তোমরা এখানে নাকি? আমি পুরো বাড়িতে তোমাকে খুঁজছি। ছেড়ে দিন, কাকিমা এইদিকে আসছে। আপনার কোলের উপর বসে থাকতে আমার লজ্জা করবে। চুপচাপ বসো তো, আমি এখন যাব না। প্লিজ প্লিজ ছেড়ে দিন, আমি আপনার পাশে দাঁড়াবো। শাকির বাবাটা চলো ঘরে, সন্ধ্যার আজান পড়বে। এই সময়ে বাইরে থাকতে নেই। আর ইরা, তোমার কি কোনো আক্কেল জ্ঞান নেই? দেখো, বাড়ির বউয়ের মর্যাদা পেতে হলে অন্যদের মতো হতে হবে। কাকিমা সরি, আমি ওনাকে বলছি অনেকবার, উনি ঘরে যাবেন না। বাবা চলো, তোমার দাদিমা ডাকছে। বিচার শুরু হয়েছে, তুমি নেই, সবাই তোমাকে খুঁজছে। চুপচাপ দাদিমার পাশে বসে থাকবে। আমি এখন যাব না কাকিমা, চলো আমরা পুকুরে নামি। তখন থেকে পিচ্চি বউকে বলছি শাপলা তুলে দিতে, কিন্তু দিচ্ছে না। তুমি তো জানো পানিতে আমি ভয় পাই, তুমি তুলে দাও। চলো চলো। আরে কি বলছো? এখন আমার হাতে অনেক কাজ, আমি যাই, তোমরা এসো। হ্যাঁ। পারভিন এক কথায় পালায়। সে যেতে ইরা অবাক হয়ে শাকিলের দিকে তাকায়। শাকিল চোখ মেরে দুষ্টু হাসে। আপনি একটা মিথ্যাবাদী। মিথ্যা কথা আমি বলি না, আমার কথা সত্য করতে তাহলে যাও, তুমি শাপলা তুলে আনো। ইরা সত্যি যেতে নেয়। শাকিল জোরে ধরে রাখে, ইরা ছাড়াতে পারে না। শাকিলের দুষ্টমিতে ইরা হাসে। বিচারে আজ অসীম উপস্থিত নাই। আশিক বেশ খুশি। পাশে দাদিমা বসে অসীমের প্রতি রেগে আছে। গ্রামের এক লোকের গরু চুরি হয়েছে, চুরি করছে পাশের গ্রামের এক লোক, ধরতে পেরে বেঁধে রাখা। তারপরেই আজ বিচার সভা। এখানে আইন চলে জমিদারের কথায়। আশিক আজ উত্তম বিচার করলো। রাতে যখন অসীম ঢুকেছে বাড়িতে, সবাই তখন বসে আছে বসার ঘরটিতে। খারাপ অসীম, কোথা থেকে ফিরছিস?
সবাই একসাথে বসে আছে আজ। মানে দাদিমা, আমি একটু বাইরে গেছিলাম। বাহিরে কার সাথে? বন্ধুরা ছিল, নতুন সিনেমা দেখতে গেছি। আজ যে বাড়িতে বিচার বসবে তুমি জানতে? জি দাদিমা, আমি আশিককে বলেই বেরিয়েছি। আশিক তো পরের মাতাব্বর হবে না, সেটা তুমি হবে। তারপরও কেন এত অবহেলা? আমি এসব কাজ করতে পারবো না দাদিমা, আমার ভালো লাগে না। ঠিক আছে, কাল সকালে এ বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে। যখন নিজেকে এ বাড়ির ছেলে হিসেবে তৈরি করতে পারবে তখন যেন ফিরে আইসো, না হলে তোমার মুখ দেখায়ও না আমাদের। অসীম, তুই ততদিন আমাদের গেস্ট হাউসে চলে যা, তাহলে তোর সাথে দাদিমার দেখা হবে না। ভালো সমাধান দিয়েছি না দাদিমা? মা, এটা আপনি কেমন বিচার করলেন? আমার এক ছেলে যদি এই বাড়ির দায়িত্ব পালন করতে ইচ্ছা না করবে না, আরেক ছেলে করবে, কিন্তু তাই বলে ওকে বাড়ি থেকে বের করে দেবেন? বাড়ির ছেলে দিয়ে যদি বংশ চালানো না যায়, এমন আকাইম্মা ছেলে পালতে হবে না। আকাইম্মা তো আপনার বড় নাতিও, তাহলে তাকে কেন বের করে দিচ্ছেন না? সব অবিচার আমাদের উপরে কেন? মুখ সামলায় কথা কও পারবিন। পারভিন রেগে উঠে চলে যায় নিজের ঘরের দিকে। সবাই যার যার ঘরে চলে যায়। অসীম রাতেই অল্প কিছু প্যাকিং করে সকালের আলো ওঠার আগেই বেরিয়ে যায় জমিদার বাড়ি ছেড়ে। কেউ জানতেও পারে না। একদিন সকালে জমিদার বাড়ির উঠোনে হাজির হয় পারমিতা আর আনোয়ার। নিজের বাবা মাকে দেখে খুশি হয় ইরা। দৌড়ে যেয়ে বাবা মাকে জড়িয়ে ধরে। কতগুলো দিন তোমাদের দেখি না, কেমন আছো তোমরা? তোমাকে ছাড়া আমরা ভালো থাকতে পারি নাকি রে মা? তুই এত শুকিয়ে গেছিস কেন মা? খাওয়া দাওয়া ঠিক মতো করিস না? নিজের যত্ন নিস না? আমি ঠিকই আছি, তোমার কাছে এমন মনে হচ্ছে। চলো ভেতরে। ভাবি, আপনার মা বাবা বুঝি? হ্যাঁ আফিফা, বাড়িতে সবাই খবর দাও, মা বাবা এসেছে। ঠিক আছে ভাবি, হাতের ব্যাগগুলো আমায় দেন, আমি ভেতরে নিয়ে যাব। আপনাদের কষ্ট হচ্ছে। মেয়েটাকে রেইরা তোকে খুব পছন্দ করে মনে হচ্ছে। এবারের মেয়ের মতোইও, ছোট থেকে এখানে বড় হয়েছে, সবার কাজে বেশ সাহায্য করে, খুব হাসি খুশি মেয়েটা। মারে, জামাই বাবা কোথায়? তোর সাথে কোনো খারাপ ব্যবহার করছে না তো আবার? আমি এখানে। কেমন আছেন মা বাবা? আপনারা এত কষ্ট করে এত দূর আমাদের খবর নিতে এসেছেন, আমরা অনেক খুশি হয়েছি। শাকিল এসে ওদের পা ছুঁয়ে সালাম করেছে দেখে ওরা দুজন অবাক হয়। পারমিতা শাকিলের মাথায় হাত বুলিয়ে তার সুস্থতার জন্য দোয়া করে দেয়। তোমরা দুজন সুখে আছো, এতটুকু দেখলেই আমার মন জুড়ায়। শাকিল, আমার মেয়ের কেমন খবর রাখছো বলো? সেটা কি আমি বলবো নাকি? আপনার মেয়ের থেকে মার্কস নেন, ভালোবাসাতে আমাকে কত মার্কস দিবে ইরা বলো মা বাবার সামনে? শুরু হয়েছে এই লোকের পাগলামি। মা, ওনার কথায় কান দিও না, চলো দাদিমার সাথে দেখা করবা। এগুলো কি রাখছিস আফিফা? কাকিমা, নতুন বইয়ের বাবা মা এসেছেন, ওনারা এইসব মিষ্টি ফল নিয়ে এসেছেন, পাকা ঘরে রাখি। নতুন বইয়ের বাবা মা? ওই ফকিন্নিগুলা এই বাড়িতে কেন এসেছে? আমরা তাদের সাথে কোনো আত্মীয়তা রাখিনি, শুধু ওই পাগলের জন্য একটা কাজের লোক নিয়ে এসেছি। এতদিন থেকে ওই মেয়ে তা বুঝতে পারছে না? আপনি বরং এসব কথা নিজেই বললেন নতুন ভাবির সামনে। আমারে যেটুকু বলছে তাই করছি। এখন বলেন অতিথির জন্য কি রান্না করব? কিসের অতিথি? যা, ঘরে যে অনেক দিনের ডালগুলো পড়ে আছে রেঁধে রাখ। ঠিক আছে কাকিমা, তবে দাদিমাও কি আজ ডাল খাবে? না মানে উনি কিছু বললে কিন্তু আমি আপনার কথাই বলবো। মায়ের খাবার আলাদা রান্না কর। কি ব্যাপার কাকিমা, তোমার ভাইপো ছেলে মেয়েরা আসলে এ বাড়িতে খাসি চড়াও নিজ হাতে, আর আমার ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে লোকজন এসেছে শুনে ডাল চড়াতে বলছো? তুই আমাকে বল বলছিস মা? ওই ছোট লোকগুলোকে বেশি লাই দিলে একদিন মাথায় উঠে নাচবে। তুমি এদের ছোট লোক কোথায় পেলে? হয়তো ওরা জমিদার নয়, কিন্তু জমিদারের মির্জা পরিবার কোনো ছোট বংশের সাথে সম্পর্ক কখনো করেনি, করবেও না। আফিফা, অতিথি আপ্যায়নের জন্য রান্না চড়াবি। কিছু যদি এক বিন্দু কম হয়েছে তোকে এ বাড়ি থেকে বের করে দিব। ঠিক আছে বড় আফা।
আফিফা হেসে পাকঘরের দিকে এগিয়ে যায়। পারভিন আর একটা কথাও বলে না। ইরা সবে দাদিমার রুমে ওর বাবা মাকে রেখে রান্নাঘরের দিকেই আসছিল পানি নিতে। সব কথাই শুনলো ওদের। কার নিজের আচরণে আগের দিন কষ্ট পেলেও আজ তার খুশিতে চোখে পানি চলে এসেছে। পুরমিতা, তোমার খবর বলো। আমরা দুজনেই ভালো আছি কাকিমা। আপনার শরীর সুস্থ আছে? আমি আগের মতোই, হাঁটুর ব্যথা কমে না। কত কত ওষুধ যে বৈদ্য দিল, কোনোভাবেই কমে না। সারা জীবন মানুষের প্রতি কঠোর আচরণ করছেন, আপনি এখনো তাদের বদদোয়ায় বেঁচে আছেন। এই শুকরিয়া করেন। পরমিতা, তুমি এই অমানুষকে এখনো মানুষ করতে পারো নাই? দেখছো মুরব্বীদের সাথে কেমনে কথা বলতে হয় সেখানে। ইরার বাবা, তোমাকে কতবার করে বলে এনেছি এ বাড়িতে এসে খারাপ আচরণ করবে না। এখন এটা তোমার চাচা বাড়ি নয়, মেয়ে শ্বশুরালয়। আমাকে বস করতেই তো তোমরা প্ল্যান করছো আমার মেয়েকে এই জেলখানায় বন্দি করতে। যা তোর মাইয়া লইয়া, তোর মাইয়া আমরা আর রাখমু না। তাহলে আমি চরম খুশি হব। আমার মেয়েও রাজি না এখানে বিয়ে করতে। আমার নাতিও তোর মাইয়ার লগে বিয়ে করতো না, জোর করে দিয়েছিলাম। কাকিমা, রাগ কইরেন না। জানেন তো আপনার ছেলে কেমন, কখনো শুধরাবে না। কাকিমা, বলছি যে বিয়ে তো হলো বেশ কয়েকদিন, আপনি অনুমতি দিলে ওদের আমাদের বাড়ি একটু বেড়াতে নিয়ে যেতাম। সে যেতে চাইলে যাবে, এখানে আমি আর কি কমু। বড় নাতিটা আমার এই কয়দিনে খুশি খুশি বউ পাইয়া, দেখে বোঝা যায় আমার চোখে শান্তি এই দেয়। আপনার চোখে শান্তি দিতে যে আমার মেয়ের জীবন নষ্ট হয়েছে ভুলে যাবেন না, না হলে আপনার পাগল নাতিকে আর কেউ বিয়েই করতো না। তুমি চুপ করবা? ভুলে গেছো এটা এখন তোমার চাচা বাড়ি নয়, মেয়ের জামাই বাড়ি। তোমাকে এখন শেখাতে হবে নাকি কিভাবে আচরণ করবা। আমি ভুলি নাই কিছু। আনোয়ার ওখান থেকে উঠে চলে যায় বাহিরে। পারমিতা রুকসানা বেগমের কাছে ক্ষমা চান। রুকসানা মৃদু হাসে। একসময় সে আনোয়ারের সাথে অন্যায় করেছিল নিজের ছেলের জন্য, তাই আজ সে আনোয়ারের উপর রাগ করতে পারে না। আমি একেবারের জন্য এ বাড়ি ছেড়ে চলে এসেছি ফুপুজান। এত রাগ কার উপর বাপজান? দাদিমা আমার মনের উপর জোর চালাতে চায়। আমি ওসব নিয়মের শিকল পায়ে পড়তে চাই না ফুপুজান। আপনাকে আমি সেদিন এসে সত্য বলিনি, তাই আজ ভেবেছি জানিয়ে দেই। সে তো আমি তোমার আশাতেই আন্দাজ করতে পেরেছিলাম। অপেক্ষা করছিলাম তুমি কখন সত্যটা জানাবে। ফুপুজান, আমি আপনার বাড়িতেও বেশি দিন থাকবো না। সামনের মাসে আমি জাহাজে চলে যাব। এখানে জীবন আরো কঠিন হবে বাবাজান, তুমি আমার কাছে থেকে যাও। তা হয় না। আমি কষ্ট করতে ভয় পাই না, কিন্তু অন্যের পদবি ছিনিয়ে নিতে চাইও না, তাই তো? আশিক খুব পারদর্শী। আমি থাকতে ও সুযোগ করতে পারবে না জেনেও আমাকে অনেক ভালোবাসে। আমি সেই ভালোবাসার প্রতিদান দিতে চাই। খুব ভালো চিন্তা তোমার। ঠিক আছে, খেয়ে নাও, আমি কাউকে জানাবো না। মির্জা বাড়িতে দুপুরের খাবারের ভরপুর, অতিথি আপ্যায়নের খাবারে টইটুম্বুর। সবাই একসাথে খেতে বসেছে। পারভিন বেগম ফোড়ন ছাড়লেন। মা, আপনার বড় নাতির শ্বশুর বাড়ি থেকে পুচকে 2 মোরগ এসেছে। ওই 2টা তো একেবারে জবাই করলেও আমাদের সবার এক বেলার তরকারি হবে না। আপনি বরং রাতে খাসি আনতে বললেন বাজার থেকে। এই 2টা মোরগ তোমাদের সবার জন্য আনছে কে বললো? এটা তো আনছে আমার জন্য। বয়স্কা আমি, মোরগ 2টা 4 দিন রান্না করে দিস আমাকে আফিফা। ঠিক আছে দাদিমা। মাফ করবেন আপা, সাথে আমি আরো কিছু ফলমূল এনেছি আমাদের বাগানের, খেয়ে দেখবেন অনেক সুস্বাদু। সাথে আপনাদের সবাইকে দাওয়াত দিচ্ছি, এই গরিবের বাড়িতে একবেলা যাবেন, যা পারি ভালো মন্দ খাওয়াবো। আপা, আপনার বড় ছেলেকে দেখছি না, বাকি সবাই আছে এখানে? বাবা অসীমকে দাদিমা বাড়ি থেকে বের করে দিয়েছে। আপনি হয়তো জানেন না, এটা একটু কথা শোনে না, তাই না দাদিমা?
আমার খাওয়া শেষ, আমি উঠে যাচ্ছি। আরে কাকিমা, আজ তো কিছুই খেলেন না। তোকে সব সময় কম কথা বলতে বলছি। পারভিন উঠে চলে যায়। সে জানে না আনোয়ার এই বাড়িরই ছেলে। সে মির্জা পরিচয় ছেড়েছে বহু বছর আগেই। একটা সময় ছিল যখন আনোয়ার এবং মৃত জমিদার শাহিন মির্জা ছিলেন দুই চাচার দুই ছেলে, এবং তৃতীয় চাচার ছেলে একরাম মির্জা পারভিনের স্বামী। একসাথে বেড়ে ওঠা ছিল তাদের ছোটবেলা। ভাগ্যের পরীক্ষায় দুজনেই প্রেমে পড়েছিল এক নারীর। সেই থেকে সম্পর্কের অবনতি। এই পরিবার থেকে দূর হয়ে গেলেন আনোয়ার। তার বাবা মা আগেই মারা গিয়েছিলেন। রুকসানা বেগম তখন নিজের ছেলের জন্য হাসিল করলেন রূপা নামের মেয়েটিকে, যে বর্তমান শাকিলের মা ছিল। তবে উনিও রোগে আক্রান্ত হয়ে মারা যান বহু বছর আগে। আনোয়ার তখন ভবঘুরে দূরের গ্রামে যেয়ে দেখা তার পারমিতার সাথে। সেখান থেকে তাদের সম্পর্ক। আপনি ব্যাগ প্যাক করছেন কেন? আপনি কোথাও যাবেন? কোথাও যাব মানে? তুমি আমাকে সঙ্গে নিবে না? জমিদার পুত্র যাবে আমাদের গরিবখানায়? মানে কি? তুমি আমাকে ছাড়া বেড়াতে যাওয়ার চিন্তা করছো নাকি পিচ্ছি? আপনার কেন যেতে হবে? আমি যাব বাবার বাড়ি, আপনি আপনার বাড়িতে থাকেন। মোটেই না, আমিও যাব তোমার সাথে। না হলে তুমি যেতে পারবে না। ঠিক আছে, তৈরি হয়ে নিন। তবে খবরদার আমার বাড়িতে গিয়ে পাগলামি করা যাবে না। লোকে শুনেছে যা তাই কত কথা শোনায়। আর যদি দেখে জমিদার পুত্র সত্যিই পাগল, আমার মান সম্মান থাকবে না। আমি তো পাগলই। পাগলকে তো পাগলই বলবে, তাই না? নাটকবাজ। আপনার তো সিনেমায় হিরো হওয়ার কথা ছিল, ভুলে পাগল হয়ে গেছেন। কখনো ট্রাই করিনি। তুমি বলেছো যখন একবার ট্রাই করে দেখব। মাথা খারাপ। ইরা শাকিল ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ে। আনোয়ারের আনা ঘোড়ার গাড়িতে চড়ে। শাকিল ইরার এক হাত জড়িয়ে ধরে রাখে। বরাবরই তার গাড়িতে চড়তে ভয় লাগে। সন্ধ্যা পেরিয়ে রাত নেমে যায় তাদের বাড়িতে পৌঁছাতে। পিচ্ছি, এদিকে এসো, দেখো ভূতের চোখ আমাদের দিকে কেমন করে তাকিয়ে আছে। এই আপনি কি পাগল? ওইটাকে কুকুরের চোখ, রাতের আধারে জ্বলছে, এই জন্য শুধু চোখ দুটো দেখা যাচ্ছে আধারের মাঝে। কি বলো? আরে না, কুকুরের চোখ আমি চিনি, আরো ছোট হয়। আপনি গিয়ে তাহলে দেখে আসেন, আমি রুমে যাচ্ছি, রেস্ট করব। শাকিল ভয়ে ইরার হাত শক্ত করে ধরে। ইরাদের বাড়িটা বেশ বড় বাগানের পাশ দিয়ে, তাই ওইটা একটা বনবিড়াল ছিল। ইরা জেনেও শাকিল ভয় পাবে ভেবে কুকুরের নাম দিয়েছে। রাতের আধারে বাড়িটাতে মশাল জ্বলছে, ভেতরে তবুও যেন আধার কাটে না। দূর গ্রামের জার্নি শেষ। রাতের খাবার দ্রুত খেয়ে ওরা ঘুমাতে যায়। পারু, এ বাড়িতে জামাইয়ের থাকতে অসুবিধা হবে না? তুমি একটু বেশি ভাবছো। মানিয়ে নেবে ঠিক। আমরা ওদের বাড়ির কাছাকাছি একটা জমি নেব, ছোট একটা ঘর করব। যখন মন চাইবে দৌড়ে গিয়ে ডাক দিয়ে মেয়েটাকে দেখে আসবো। তোমার মেয়েরও মন করলে ছুটে আসবে। আচ্ছা, সে দেখা যাবে ক্ষণ। এখন ঘুমাও তো। অন্য রুমে শাকিল ভয়ে খামচে ধরে আছে ইরার হাত। ইরা বেশ বিরক্ত। পাশের বাগানে শিয়াল ডাকছে। মনে হচ্ছে শিয়ালের মেলা বসেছে ঘরের পিছে। ভয়ে শাকিলের জান যায়। সে এমনিতেই ভীতু টাইপের ছেলে, তার উপরে এই বাগান বাড়ি ভুতুরে পরিবেশে তার ঘাম ছুটছে। আপনি এত ভিতর ডিম কেন? বলছি তো শিয়ালগুলো এদিকে আসবে না। ওরা রাত নামলে ডাকাডাকি শুরু করে, একটু পর এমনিতেই অন্যদিকে চলে যাবে, যার শিকারের খোঁজে। ওইটাই তো, রাতে যদি ওরা এই ঘরে আক্রমণ করে, বন্য প্রাণীর নীতি ভালো না। প্লিজ বাড়ি যাব। এই জন্য বলছিলাম আপনি আসেন না। কিন্তু আপনার তো শ্বশুর বাড়ি দেখার শখ, এখন কিভাবে বাড়ি যাবেন? যদি একলা যেতে পারেন তো যান। কি মুশকিল ইরা, আজ না ঘুমাও। ঘুম পড়লে শিয়াল এসে টেনে নিয়ে যাবে। শোনো, আমরা গল্প করি। আমার ঘুম পাচ্ছে, আমাকে ঘুমাতে দিন। আপনি বসে পাহারা দেন সারা রাত। একটা শিয়াল ঘরের খুব নিকটে ডেকে ওঠে। শাকিল ভয়ে ইরাকে জড়িয়ে ধরে। ইরা হাসছে। আনোয়ার উঠে শিয়াল তাড়া দেয়। তারা আবার কিছু দূরে যেয়ে ডাক শুরু করে। ইরা শাকিলের মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেয়। শ্যামবর্ণের পুরুষটাকে ঘুমন্ত অবস্থায় দেখতে ইরার ভালোই লাগছে। মিটিমিটি জ্বলন্ত থাকা আগুনের আলোয় শাকিলকে দেখতে বেশ সুন্দর লাগছে। ইরা আনমনে শাকিলের কপালে চুমু খায়।
সকালে যখন শাকিলের ঘুম ভাঙে দেখতে পায় ইরা তার বুকের উপর ঘুমিয়ে গেছে। শাকিল মৃদু হাসি দিয়ে মুখের উপর থেকে ইরার চুলগুলো সরিয়ে দেয়। বাহিরে সূর্যের আলো চারপাশ দিয়ে ভরে গেছে, চারপাশের আধার কেটে উজ্জ্বল দিনের শুরু। ইরা, উঠেছিস? জামাইয়ের চা নাস্তা নিয়ে যা। পিচ্ছি শুনছো? ও বউ, বউ। কি হয়েছে, ডাকছেন কেন? বাহির থেকে মা ডাকছে, আর তুমি আমার বুকের উপর ঘুমাচ্ছ। ইস রে, বেলা হয়ে গেল। মা আসছি। মির্জা বাড়ির গেটে গাড়ি এসে দাঁড়িয়েছে। পরপর দুইটা ছেলে একটা মেয়ে নেমে দাঁড়ায়। চারপাশে চোখ বুলিয়ে ভেতরে যায়, যে দেখা হয় রুকসানা বেগমের সাথে। জোরে আওয়াজ ছাড়ে রুকসানা বেগম। পারবিন, লোক পাঠিয়ে শাকিলকে খবর পাঠাও, বিদেশ থেকে তার বন্ধুরা এসেছে। ঠিক আছে মা, বন্ধুগুলো কি জানে শাকিল এখন পাগল? জানলে নিশ্চয়ই আসতো না। দাদিমা, আমরা শুনেছি শাকিল বিয়ে করেছে, এজন্য আমরা ঘুরতে এসেছি। হ্যাঁ, তোমাদের পত্র দিল কে? সামস দিয়েছে, ওল্ড কফি। শামস মানে শামসুর বেটা? হ্যাঁ দাদিমা, আপনার ভাতিজা। আমরা তো শাকিলের ব্যাক করার জন্য অপেক্ষা করছিলাম, বাট ব্যাটা দেশে এসে বিয়ে করে সেটেলড হবে ভাবি নাই। ওখানে এত ভালো জব অফার রিজেক্ট করে আসছে। ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে, আর যাইবো না পরের দেশে। তোমরা বসো শাকিল, তোমাগো কথা শুনলে পরে এসে পড়বে। ওকে, রেস্টরুম কোথায়? আমার সাথে আসেন আপনারা, আপনাদের ঘর দেখাই দিচ্ছি। এটা জমিদার বাড়ির পুরনো আমলের বড় ঘর। এখানে রুমের অভাব নাই, মোট মিলিয়ে 30টি কামরা আছে। অনিমা, দেখেছিস সেটা শাকিলের বঙ্গভিটা? আর তুই বলছিলি শাকিল কিনা একটা নর্মাল মিডল ক্লাস ফ্যামিলির হবে, বাট এইটা তো আসলেই জমিদার বাড়ি। শাকিল নিজের বাড়ির ব্যাপারে কখনো বলতে চাইতো না, তাই ভেবেছি গরিব হবে, এই জন্য বলতে চায় না। কারে আপনারা গরিব কোন? বড় ভাইয়া এ বাড়ির বড় জমিদার, তার অর্থ সম্পদের হিসেব করতে বসলে 2 দিন লাগবে। আচ্ছা, এগুলো বাদ দে, আমরা জাস্ট ঘুরতে এসেছি, ঘুরবো ফিরবো, আবার 10 দিন পর ব্যাক করব। শাকিল আর যাবে না মনে হয়। ভাইয়া যাইতে চায়, দাদিমা যাইতে দিবে না। হোয়াট? এটা তো জুলুম। গ্রামের কেউ দাদিমার উপরে কথা বলে না, আপনারাও বইলেন না, না হলে দাদিমা রেগে গেলে সমস্যা হবে। বিকাল হইতেই হুট করে চলে আসা লাগছে শাকিলের। বিদেশি মেহমানের কথা শুনে সে আর সময় নেয়নি, ইরাকেও সাথে নিয়ে এলো। ইরার বেশ মন খারাপ, 2টা দিনও সে থাকতে পারেনি তার মায়ের কাছে। কি অবস্থা তোদের? ব্রো, কেমন আছিস? আই এম গুড। তোকে খুব বেশি মিস করেছি ইয়ার। সরি, আমি যেতে পারিনি। আমি চেষ্টা করেছি, বাট হয়নি। এবার আমাদের সাথে যাবি? না, ইরার পেপারস রেডি হয়নি। হয়েছি আমার ওয়াইফ, চলো পরিচয় করিয়ে দিব। ও রুমে গেছে। এত সব কথা শাকিল ইংলিশেই বলল ওদের সাথে, যার কারণে বেশিরভাগই কথা দাদিমা বোঝেনি। দূরে বসে সে তার নাতির পটর পটর ইংরেজি বলা খুশি মনে শুনছিল, যার অর্থও সে জানে না। দাদিমা, বড় ভাইকে এই মুহূর্তে দেখো, একটু পাগলের মনে হচ্ছে না? কতটা সাবলীল কথা বলছে বন্ধুদের সাথে, আবার সুন্দর হাসি দিয়েও কথা বলে যাচ্ছে। আমার মনে হয় উনি অনেকদিন পর প্রিয় বন্ধুদের দেখে মনে মনে আনন্দ অনুভব করছে, এই জন্য দেখতে খুব স্বাভাবিক লাগছে। হতে পারে, এমনই ভাইয়া সব সময় পাগলামি করে না, যদিও মাঝে মধ্যে বেড়ে যায়। আমার মনে হয় ওনাকে বড় ডাক্তার দেখানো উচিত দাদিমা, আপনাদের বদ্ধ বা ওঝার কাজ নয়। জিনের আসর বউ, তুমি বুঝবা না? যখন মতমত না হয় তখন বেশি ঝামেলা করে। আপনি ভুল জানেন দাদিমা, এগুলো মানসিক রোগের লক্ষণ। ডিপ্রেশন থেকে এমনটা হতে পারে, বা নিজের বাবার মৃত্যুর যে সত্যটা উনি মেনে নিতে পারেন নাই, মানসিক আঘাতপ্রাপ্ত হয়েছেন, এজন্য ওনার ব্যবহার এমন। আমরা যদি শহরে নিয়ে ডাক্তার দেখাই, উনি ভালো হয়ে যাবেন। দাদিমা নতুন বউ কিন্তু ঠিক বলছে, না হলে কম তো ঝাড়ফুঁক করেন নাই। বড় ভাইয়ার কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। আচ্ছা, এবার শাকিল,
দাদু ভাইকে ডাক্তারের কাছে পাঠাবো। বড় ভাইয়া, ওনারা কারা? ও বোন, এদিকে আয় তো, পরিচয় হয়ে যা। ওরা আমার ফ্রেন্ড, ফেরদৌস, শিমুল আর অনিমা। তুমি দেখতে অনেক সুন্দর কার্নিস। তোমরা আমার নামও জানো? ওখানে থাকতে তোমার ভাই অল টাইম তোমার কথাই বলতো। আমরা দীর্ঘ 8 বছর একসাথে পড়াশোনা করছি। ভালো, তাহলে আপনারা গল্প করেন, আমি রুমে যাই, বাইরে থেকে এসেছি তো। ওকে, ইউ ক্যান গো নাও। সাইকেল, তোমার ওয়াইফ মনে হচ্ছে ওইটা তোমার দাদিমার পাশে দাঁড়িয়ে আছে। এই পিচ্ছি, এদিকে এসো। সবার সামনে পিছিয়ে ডাকছেন কেন? ইরা মনে মনে শাকিলকে কিছুটা বকে শান্ত হলো। সবার সাথে পরিচয় হলো। শাকিল বেশ খুশি। রাতের খাবার শেষ, ঘুমাতে আসে। ইরা মুখ ফুলিয়ে রাখে। শাকিল সেদিকে খেয়াল করে। বাবার বাড়ি বেড়াতে পারোনি দেখে মুখ ফুলিয়ে বসে আছো? আচ্ছা ঠিক আছে, মন খারাপ করো না। ওরা সবাই চলে গেলে তখন যে কয়েকদিন থাকবে, কেমন? আপনি সবার সামনে আমাকে পিচ্ছি পিচ্ছি ডাকেন কেন? সবাই কি ভাববে আমাকে? মিথ্যা কোথায় বললাম? তুমি তো আমার পিচ্ছি বউ। হতে পারে আপনার থেকে একটু ছোট, তার মানে সবার সামনে আপনি আমাকে এটা বলে ডাকতে পারেন না। এটা নিয়ে রাগ হয়েছে বুঝি? আর পিচ্ছি ডাকবো না, বউ বলে ডাকবো? সবার সামনে? হ্যাঁ, কেন এবার পছন্দ হয়নি? আপনি একটা নির্লজ্জ। এরপর থেকে সবার সামনে আমার নাম ধরে রাখবেন। তোমার নাম কি ভুলে গেছি? আই গেস ইরাবতী। ইরা বেশ বিরক্ত হয়। শাকিল ইচ্ছা করে তাকে রাগাচ্ছে আর নিজে মুখ চেপে হাসছে। সে প্রথম দিনেই তার নাম ধরে ভেঙিয়েছিল। ইরার মনে আছে সেসব কথা। ইরা বিরক্ত হয়ে হাতের কাছে থাকা তোয়ালে ছুঁড়ে মারে। শাকিল ক্যাচ করে ফেলে। আপনি একটা পাগল। আপনার যা ইচ্ছা তাই ডাকুন, আমি আর আপনার ডাকে সাড়া দিব না। ইরা, আর ইউ অ্যাডাল্ট? আই মিন, তোমার বয়স অনেক কম আমার তুলনায়। বুঝতেই পারছো, যখন আমার জন্ম হয় তখন তোমার বাবা বিয়েটাও করে নাই। আপনি এসব কিভাবে জানেন? আমার বাবার ডায়েরি থেকে জেনেছি। তুমি কি ভাবছো তোমাকে বিয়ে করা একটা কাকতালীয় ব্যাপার, আর আমার মতো একটা পাগলের হাতে তোমার মা বাবা জোর করে তুলে দিল শুধু অর্থের লোভে? হ্যাঁ, আপনি জমিদারের বড় ছেলে। আপনাকে বিয়ে করে জমিদার বাড়ির বউ হব আমার মায়ের চাওয়া এটা। তাই আমি সেটাই করেছি, যেটা আমার মা আমাকে বলেছে। তোমার মা তোমার থেকে সত্য লুকিয়েছে। আমি যখন বাবার ডায়েরি পড়ে জানতে পেরেছি তাদের অতীতের কিছু কাজ, তখনই ভেবে নিয়েছি তোমাকে বিয়ে করব, আর তাই প্রস্তাব পাঠিয়েছিলাম আমি। আপনি আমাকে জেনে শুনে প্ল্যান করে বিয়ে করেছেন? প্ল্যান করার কি আছে? তোমার মা আমার পরিচয় জেনে রাজি হয়ে বিয়েটা করিয়েছে। শুধু আমি সবটা জানতাম না, আমাকে সবাই আধারে রেখেছেন। আমাকে বিয়ে করে গিল্টি ফিল করছো নাকি? সে তো আমি সবসময়ই করব। একটা পাগলকে স্বেচ্ছায় কি কেউ বিয়ে করতে চায়? হোয়াট? তার মানে তুমি আমাকে বিয়ে করে সুখে নাই? সুখ কাকে বলে কত প্রকার, আমি কখনো তাকে দেখিনি। ইরার অলস উত্তরে শাকিল ডেভিল হাসি দেয়। এগিয়ে এসে ইরাকে টেনে মিশিয়ে নেয় নিজের সাথে। পিচ্ছি ইরা শাকিলের বুক পর্যন্ত লম্বা। শাকিল ইরার কোমর ধরে উঁচু করে তার সমান লম্বা করে ধরে। হঠাৎ আক্রমণে ইরা থমকে আছে। শাকিলকে কিছু বলতেও পারছে না। আমি তোমাকে সেই জিনিস অনুভব করাতে চাই যা তুমি কখনো দেখোনি। কি ফাজলামি হচ্ছে? আমি পড়ে যাব, নামিয়ে দিন। আজ আর হচ্ছে না, যেহেতু তুমি নিজ থেকে চেয়েছো। আমি কিছু চাই নাই, ছেড়ে দিন। ভয় করছে, পড়ে যাব। কত উপরে তুলেছেন। শাকিল ইরার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে তার কথা বন্ধ করে দেয়। ইরা লজ্জায় চোখ বন্ধ করে নিয়েছে। দম বন্ধ হয়ে আসা ইরা ছোটার জন্য হাঁসফাঁস করলেও শাকিল তাকে ছাড়তে নারাজ। 20 মিনিট পর শাকিল ইরাকে ছেড়ে দেয়। পিচ্ছি ইরা শাকিলের বাহুবন্ধনে আবদ্ধ হয়ে লজ্জায় মাথা উঁচু করতে পারে না। এবার বলো কি বলছিলে, আমি শুনতে পাইনি তখন। আমাকে ছেড়ে দিন। দানবের মতো আঁকড়ে ধরেছেন। আমার পুচকে দেহটা যায় যায় অবস্থা। এতটুকুতেই যায় যায় অবস্থা হলে হবে? এখনো তো পুরো সিনেমাটাই বাকি।
ছাড়বেন না কামড়ে দেব? শাকিল হেসে ইরাকে ছেড়ে দেয়। শাকিল জানে কিভাবে ভালোবেসে একদিন সে ইরার মন হাসিল করবে। সেদিন হবে দুজনের বিশেষ দিন। শাকিল জোর করে না ইরাকে। ইরা ঘুমায়। সকাল হতেই জমিদার বাড়ির উঠোনে আবারও সালিশের বৈঠক। এত লোকজন কেন এই বাড়িতে ইরা? এখানে সকাল বিকাল সালিশ বৈঠক বসে। গ্রামের যে কোনো অন্যায় অপরাধের শুনানি হয়, যেমনটা তোমাদের শহরের আদালতে হয়। তবে সেখানে নিয়ম আইনের কথা সবাই মানে। আর এখানে জমিদার যা ঠিক বলবেন তাই ঠিক, যা ভুল বলবেন তাই ভুল। এখন পুরো বিশ্ব উন্নত, এগুলো কেউ মানে? এখানে এখনো এসব চলে। গ্রামের মানুষ বিশ্বাস, ভালোবাসা, আস্থা এবারের লোকের উপর। তাই কোনো বিপদে এখানেই এসে হাজির হয়। ইন্টারেস্টিং। এর জন্য সাইকেল বিরক্ত। শুনেছি এই গ্রামের অর্ধেক জমি সাইকেলের বাবা চাচার। হ্যাঁ, এই জন্যই তো তারা জমিদারি পেয়েছিল, আর সেটা কয়েক যুগ ধরেই বহাল রয়েছে। ইরা, তোমার বাবার বাড়ি কোথায়? সাকিলের সাথে তোমার বিয়ে হলো কিভাবে? তোমাদের প্রেম ছিল নাকি? ইন্টারেস্টিং কোশ্চেন। বলো বলো, কিভাবে দুজনে প্রথম দেখা হলো? শাকিল ভাই তো বিদেশে চলে যেতে চেয়েছিল, তোমার জন্য যাচ্ছে না। আমাদের বিয়ের আগে কখনো দেখা হয়নি। আমার পরিবার থেকে ওনাদের পরিবারে বিয়ের বিষয়ে আলোচনা হয়েছে, তারপর বিয়ে। এসে শুনেছি সাইকেল নাকি মেন্টালি সিক। তুমি রাজি হয়েছিলে কেন? কত পিচ্ছি তুমি। উনি পুরোপুরি সুস্থ। আমি অসুস্থর মতো কিছুই দেখিনি। লোকজন এসব আজব কথা বলেন। অনেক ভালো মনের একজন মানুষ উনি। হুম, কার কথা চলছে? কে ভালো মানুষ? আমাদের রোমিও ব্রাদারের গল্প চলছে। ইরা, লিসেন, তুমি এদের কথার ফাঁদে পা দিও না। তোমাকে ছোট পেয়ে কান ভাঙানি দিবে আমার বিরুদ্ধে। ওনারা খারাপ কিছু বলছেন না। তুমি চা করে আনতে পারবে? আচ্ছা, যাচ্ছি। ইরা চা নাস্তা আনতে চলে যায়। শাকিল ওদের সাথে গল্প করছে। রুকসানা বারবার শাকিলের ব্যবহার দেখছেন। তার কাছে মনে হচ্ছে তার নাতি সুস্থ হয়ে গেছে বন্ধুদের পেয়ে। পারভিনের মন খারাপ। বড় ছেলেটা বাড়ি থেকে রাগ করে চলে গেল কতগুলো দিন, কিন্তু কেউ কোনো খোঁজ করছে না। কারণ মাথা ব্যথা নাই। আর বাড়িতে এখন ইরার অধিপতি। তারা সহ্য হলো না এসব। এক সন্ধ্যায় সর্বনাশ হয়ে গেছে বাড়িতে দাদিমা, সর্বনাশ। কি হলো আফিফা, চেঁচামেচি করছিস কেন? বাড়িতে ডাকাত পড়েছে নাকি? শুধু ডাকাত নয়, বাড়িতে বড় চুরি হয়েছে। আর কি করেছে জানো? নতুন বউ। এসব কি কথাবার্তা হচ্ছে আফিফা? মার খেতে চাস নাকি আমার হাতে? আফিফা সরল মনের মেয়ে, স্বভাব খুব ভালো। এই জন্য এত বছরও এ বাড়িতে তার থাকার সমস্যা হয়নি। কিন্তু তার মুখে একথা কার্নিস মানতে পারছে না। তার চেঁচামেচিতে বাড়ির অন্যরাও এসে হাজির হয়েছে। কি হয়েছে আফিফা? বড় ভাইজান, আমি কাকিমার ঘরে পান দিতে যে শুনে আসছি উনি কাকে জানি বলছেন ওনার গহনা সব আলমারি থেকে চুরি হয়ে গেছে। আর এই চুরিটা নাকি করছে নতুন বউ। আমি? এইসব কি বলছেন আপনারা? আমি কেন চুরি করব? চুপ করো ইরা। আফিফা, পারবিনকে ডাক দে তো। আমি ওর থেকে শুনতে চাই কি হয়েছে। মা, আমি কথাগুলো কাউকে জানাতে চাইনি। আফিফা কিভাবে শুনে ফেলেছে জানি না, কিন্তু ঘটনা সত্য। গতদিন আমি ইরাকেই আমার সব গয়না দেখিয়েছিলাম, নিজের মেয়ে মনে করে। ওর সামনে আমি আলমারিতে রেখেছিলাম। কিন্তু আজ যখন আমি ওইগুলোকে সরিয়ে রাখবো বলে আলমারি খুলি, তখন গয়না একটাও নাই। মিথ্যা বলছেন কেন কাকিমা? আমি আপনার গহনা কেন নিব? কেন নিবে তা তো আর আমি জানি না। গরিব ঘরের মেয়ে গয়না দেখে সামলাতে পারেনি নিশ্চয়ই। বাবার বাড়ি পাচার করবে পরে। এটা অসম্ভব। আপনি তো এখন এটা বলবেনই মা, কারণ আপনার বড় নাতির ব্যাপারে কথা হলে আপনি বরাবরই অন্যায্য, অবিচার ও চোখে দেখতে পান না। কাকিমা, ইরাই যে গয়নাগুলো নিয়েছে তার কোনো প্রমাণ আছে আপনার কাছে? আমার মনে তো আর চুরি ছিল না যে আমি বসে বসে দেখব কখন গয়না নিতে আসবে আর দৌড়বো। তোমার বউকেই আমি ভালো মনে করে গয়না দেখিয়েছিলাম। এত লোক তার জানা ছিল না। না দেখে আপনি ওকে কিভাবে চোর বলছেন কাকিমা? হতে পারে আপনি ভুলে অন্য কোথাও রেখেছেন। ভালো করে খুঁজে দেখুন। আমি না খুঁজে তো আর একটা কথা বলছি না।
আপনার কথা অনুযায়ী ইরাকে গতদিন দেখিয়েছেন, আজও চুরি করছে। ইরা সকাল থেকে কোথাও যায়নি, আমার সাথে ছিল। যদি গয়না চুরি হয় তাহলে এ বাড়িতেই আছে। সবাই খোঁজো, আমাদের রুম ফার্স্টেই চেক করা হোক, তারপর পুরো বাড়ি খুঁজে দেখব। সেসব না করে নিজের বউকে বলো গয়না বের করে দিতে। পারবিন, আরেকবার ভেবে বলো। তুমি প্রমাণিত হই গইও না ইরা নেইনি, তবে তোমার কঠিন হবে শাস্তি, বলে দিলাম। আর যদি ইরার কাছে পান তাহলে ইরাকে দরবারে নিয়ে বিচার করবেন, কথা দেন? বাহিরের মানুষকে যেমন শাস্তি দেন ঠিক তেমন শাস্তি দেবেন। আমি শাস্তি নিতে রাজি। যে পাপ আমি করিনি সে পাপের বোঝা আমি নিব না। কাকিমা, তোমার থেকে কিন্তু ভাবির বিয়ের গহনা বেশি। ভাবি প্রয়োজন হলে নিজের গহনা দিবে, তোমারটা কেন নিতে যাবে? সেই উত্তর তোর ভাবি ভালো দিতে পারবে। এনাফ, আর কোনো কথা নয়, সবাই গয়না খোঁজো। সবাই মিলে ইরা শাকিলের ঘরটা তন্ন তন্ন করে খুঁজছে, কারোর হাতে কিছুই পড়লো না। অবশেষে কার নিজের হাতে পড়লো আলমারির পেছনে থাকা লাল পুটলা। সবার নজর সেদিকে। খুলে দেখা গেল পুটলাতেই আছে পারভিনের সকল গহনা। বাড়িতে একটা হইচই পড়ে গেল, বিচার হবে ইরার। গয়নাগুলো যেহেতু এই ঘরে পাওয়া গেছে, এখানে শুধু ইরা থাকে না, আমিও থাকি, তাই সমান গুনাহগার আমিও। দাদা ভাই, আমি ঠিক বলছি দাদিমা, গয়না ইরা নেয়নি, আমি নিয়েছি। এখন তোমার বড় বড় কথা কোথায় গেল শাকিল? নিজের বউকে বাঁচাতে আর গোনা নিজের মাথায় নিচ্ছ কেন? বিচার সবাই বাকি কথা হবে। ভাবি, তুমি এত ছোট মনের মানুষ? শেষমেশ বাড়ির ভিতরে একটা চোর ঢুকিয়েছি। তোমার যদি এতই অর্থের প্রয়োজন হয়েছে আমাকে বলে দিতা, অথবা দাদিকে, আমরা তোমাকে টাকা দিয়ে দিতাম। আরে তোমাদের কাছে টাকা চেয়ে বাবাকে বিটা কিনে দিতে টাকা দিতে পারে, তাই তো সহজ পথ বেছে নিয়েছিল আমার গয়নাগুলো চুরি করে বাপের বিটার টাকা দিবে। বাপের ভিটার টাকা মানে? শুনেছি এই গ্রামে ওর বাবা ঘর করার জন্য জমি কিনছে, সেই টাকাই হয়তো। ভাইকে বলে তোমার বাবাকে ঘর করার জন্য এমনি আমার ভাই 2 বিঘা জমি ছেড়ে দিত ভাবি, তাহলে তোমার এত জঘন্য কাজ করতে হতো না। সবাই যার যার ঘরে চলে যায়। ইরা বসে কাঁদছে। শাকিল চুপচাপ বসে আছে বিছানার উপর। ইরা শাকিলের পায়ের কাছে এসে বসে। আপনি আমাকে বিশ্বাস করেন? আমি সত্যিই বলছি, আমি কাকিমার গয়না নেইনি। গতদিন সেই আমাকে তার ঘরে ডেকেছিল, আমাকে বসিয়ে নিজে গল্প করার কথা বলে গহনা বের করে দেখায়। আমি দেখেই চলে আসছি, আর কাকিমার ঘরে যাইনি। আমার বাবা যে এই গ্রামে জমি নিচ্ছে সেটাও আমি জানি না। আপনার বন্ধুরা 10 দিন থেকে যাওয়ার পর আর ও বাড়িতে আমাকে নেয়নি, তাহলে কিভাবে আমি জানবো? তুমি চুরি করনি আমি জানি। তাহলে কেন আপনি সবার সামনে বললেন আপনি শাস্তি নিতে চান? তাহলে কি বলবো? সবাই মিলে তোমাকে অপমান করবে, বাজে বকবে, এটা দেখবো? দাদিমাও নিশ্চয়ই আমাকে ভুল বুঝছে। সকালে দাদিমার মাথা চেপে দিয়েছিলাম, সে অনেক খুশি হয়ে আমাকে কত গল্প শোনালো, আর এখন আমার উপর রাগ করছে নিশ্চয়ই। কাল দরবারে দেখা যাবে। তুমি এত ভেবো না তো, অন্যায় না করে এত কান্নাকাটি করলে হবে? ভয় তো তাদের পাওয়া উচিত যারা জমিদার গিন্নির উপর কলঙ্ক লেপন করতে চাইছে। পরের দিন গ্রামে ধোঁয়ার মতো ছড়িয়ে পড়ল কথা, জমিদার বাড়ির পিচ্চি বউ চোর। ঘরের গহনা চুরি করে বাবার বাড়ি পাচার করতে চেয়েছিল, তার আগে ধরা পড়ে গেছে। আজ তার বিচার সভা বসবে। বিকাল হতেই জমিদার বাড়িতে ঝাঁকে ঝাঁকে লোক জড়ো হলো। ঐতিহাসিক একটা চুরির ঘটনা ঘটেছে। লোকজন উৎসুক, যেন কোনো সার্কাস হতে চলেছে। এত বছরেও কখনো যা হয়নি আজ তাই হবে। রুকসানা আর আশিক পাশাপাশি রাত চেয়ারে বসা, বাকি সবাই দূরে দাঁড়িয়ে অপরাধীর কাঠগোড়ায়। আজ ইরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, শাকিলকে দেখা যাচ্ছে না। পারভিনের মুখে শয়তানি হাসি, দাদিমার চোখে ক্রোধ। আজ মতব্বরের চেয়ারে শাকিলের থাকার কথা থাকলেও অপরাধী চেয়ারে সে থাকবে ভাবতেই রুকসানা আরো রেগে ফেটে পড়ল। পারবিন, ঘটনা বলো সবার সামনে। আমি আমার প্রিয় পুত্রবধূর সাথে
আমরা গয়না নিয়ে আলোচনা করি আগের দিন। তাকে ঘরে নিয়ে ডেকেছিলাম শখের বসে, কিন্তু পরের দিন সকাল থেকে সন্ধ্যার মধ্যে সে গয়না জায়গা থেকে গায়েব হয়ে যায়। আমি সম্মানের খাতিরে প্রথমে কাউকে বলি নাই, কিন্তু কাজের লোক আফিফা জেনে সবাইকে বলে দেয়। তারপর ইরার ঘর খুঁজে আমার গয়নার পুটলি পেয়েছি। সব গয়না ঠিকঠাক আছে, কিচ্ছু সরাইতে পারিনি। এরা তুমি পারভিনের গয়না চুরি করছো কেন? কিসের অভাব ছিল তোমার? নাকি এটা তোমার স্বভাব? আগেও এমন কাজ করছো? প্রমাণিত হওয়ার আগেই আপনি আমার স্ত্রীকে চোর বলতে পারেন না দাদিমা। যেখানে আমার স্ত্রীর 50 ভরির উপরে নিজের স্বর্ণ আছে নগদ, তার কাছে 10 লক্ষ টাকা আছে, আর তার স্বামীর কাছ থেকে উপহার হিসেবে পাওয়া 20 বিঘা জমি আছে, তার কেন সামান্য 15 ভরি মতো স্বর্ণ চুরি করতে হবে? এটা যে একটা বদনাম করার ছক, সহজে তা ধরা যায়। কি বলতে চাচ্ছ তুমি শাকিল? তোমার বউয়ের এত অর্থ নাই মিথ্যা বলে সবার সামনে বউকে বাঁচাতে চেও না। আমি আমার স্ত্রীর সম্পদের যে বর্ণনা দিয়েছি তার থেকেও তার আরও সম্পদ আছে, আর সেটার সাক্ষী দাদিমা নিজেই। আরও একজন সাক্ষী আছেন, সে হলো আমাদের পুরনো আমিন, মিস্টার রাজ্জাক। চাইলে ওনার থেকে শুনে নিতে পারেন, উনি উপস্থিত আছেন এখানে। তোমার স্ত্রীর অর্থাৎ থাকা মানে এই নয় যে সে চোর নয়। তার ঘর থেকে উদ্ধার হয়েছে গয়না, তার ব্যাখ্যা দিতে পারবে? কাকিমা, কাল সকাল থেকে সন্ধ্যা, আপনার ধারণা মতে যখন গয়না চুরি হয়েছে তার মধ্যেকার সময়ে আপনি কখন কি কাজ করেছেন, কোথায় কোথায় গেছেন, এটা আমি জানতে চাচ্ছি সবার বোঝার সুবিধার্থে। সকালে আমি 1.5 ঘন্টা রান্না করেছিলাম, তারপর খাওয়া দাওয়া পর্যন্ত বৈঠক করে তারপর রেস্ট নিয়েছি। দুপুরে গা গোসলের জন্য বেরিয়েছি। নামাজ পড়া, খাওয়া, বাইরের কাজ দেখার জন্য 2 ঘন্টা বাইরে ব্যয় করেছি। বিকালে সবার সাথে চা নাস্তা করেছি। এর মধ্যে কখন জানি নিয়েছে, আমি ঘরে ছিলাম না। সকালে আপনার রান্নার টাইমে আমি দাদিমার ঘরে ছিলাম, দাদিমার মাথা চেপে দিয়েছি, তার জন্য পান বানিয়েছি, গল্প করেছি। একবারও আমি বাইরে যাইনি, একসাথেই খাবার খেতে গেছি। বিকেলবেলা মা যখন ঘর থেকে বেরিয়েছে তখন ইরা ভাবি আমার সাথে ছিল। আমি, আফিফা আর ভাবি 3 জনে আমবাগানে গিয়েছিলাম মালির সাথে। দুপুরের কথা, তখন ইরা নিজেও গোসলে গেছিল এবং আমরা দুজন একসাথে ছিলাম, এবং বাসার এতগুলো মানুষ কেউ ইরাকে ওই দিন আপনার রুমে যেতেই দেখেনি এবং বের হতেও দেখেনি। তাহলে আপনার রুম থেকে গয়না ইরা কিভাবে নিল? ইরা যদি নাই নেয় তাহলে আমার গয়না ইরার ঘরে কিভাবে গেল? আপনি নিজে নিয়ে রেখে ইরার দোষ দিচ্ছেন, কারণ আপনার আলমারির চাবি শুধুমাত্র আপনার কাছেই আছে, আর সেটা সব সময় আপনার সাথেই থাকে। আপনার আলমারি থেকে গয়না নিতে হলে ইরাকে তালা ভাঙতে হতো অথবা চাবি লাগতো। চাবি যেহেতু ইরার কাছে নাই, আপনার আলমারির তালাও ভাঙা হয়নি, তাহলে আর কে হাত দিবে গয়নাগুলোতে? পারভিন, তোমার এত বড় সাহস! তুমি নিজে এই জঘন্য ঘটনা সাজিয়েছো? আমার বাড়ির বউয়ের গায়ে কলঙ্ক লেপন করতে চাচ্ছ? না মা, আমি এইসব কিচ্ছু জানি না। আপনার পাগল নাতির কথা বিশ্বাস করবেন না। ও নিজের বউকে বাঁচাতে আমার দোষ দিচ্ছে। মা এখানে দাঁড়িয়ে মিথ্যা কথা বলার চেষ্টাও করে না, নিজের ভুল স্বীকার করে না। আশিক, তুই নিজের ছেলে হয়ে আমাকে এমন ঘটনার সামনে হতে বলছিস? সব এই 2 বড় বউয়ের প্ল্যান। ওরা প্ল্যান করে আমাকে ফাঁসাচ্ছে। না হলে তোর পাগল ভাই হঠাৎ ভালো হয়ে গেল কিভাবে? পাগল হলেও ভাই যে লজিক দিয়েছে তা ফেলে দেওয়ার মতোও নয়। তোমার আলমারি আমি নিজেও ভাইয়ের সাথে চেক করেছি, একটা লকও নষ্ট বা ভাঙা নাই। চাবি তোমার নিজের কাছেই, ডাবল চাবি এখানে তৈরি হয় না, তাই এটা ভাবাও বলদের সমান। তুমি এতগুলো দিন পর ইরাকে কেন গয়না দেখিয়েছো? কোথায় রেখেছো? ঘরে গিয়ে গেছো, অথচ ইরা এ বাড়িতে এসেছে 2 মাস, আর তারপরেও দিনও চুরির মতো জঘন্য নাটক সাজাবে বলে? সব দোষ আপনার।
আপনি আপনার এই বড় নাতির জন্য আমার বড় ছেলেকে এই বাড়ি থেকে দূর করেছেন। সেই সুদ নিতে আমি এটা করেছি। এবার হলো শান্তি। শুনে রাখেন মা, আমার ছেলেরা যদি এই বাড়িতে থাকতে না পারে, তবে আপনার বড় ছেলের বংশকেও আমি এই বাড়িতে থাকতে দিব না। তুমি আমাদের প্রতি এত হিংসা মনে পুষে রেখেছো পারবিন, যে নিজের ছেলের পরের ছেলে আলাদা করতে শিখে গেছো। আরে ভুলে গেছো শাকিলকে তো তুমি মায়ের আদর দিয়ে বড় করেছো, যত্ন করেছো। তোমাকে শাকিল নিজের মা মনে করে। গ্রামবাসী সকলে শুনতে পেরেছেন আসল অপরাধীকে। সত্য সবার সামনে উন্মোচন হয়েছে, তাই আমি সবার সামনে সাজা শোনাচ্ছি যে থামেন, আমার অপরাধ আমার কাছে না শুনে আপনি সাজা শোনানোর কে? আপনি বলেন আপনি কি সাজা দিতে চান তাকে। আমি তাকে মাফ করে দিয়েছি। সে আমার মায়ের সমতুল্য। আমার স্বামীকে একসময় যে যত্ন ভালোবাসা দিয়ে তিনি আগলে বড় করেছেন, তার দাম আমরা কখনো দিতে পারবো না। সে আমাদের আরো খারাপ চাইলেও আমরা তা মাথা নত করে নিতে রাজি। সভ্য এখানে শেষ করেন। ইরা কথা শেষ করে ওখান থেকে হেঁটে বেরিয়ে যায়। শাকিল তার পিছু পিছু যায়। আশিক আর কোনো সাজার কথা বলতে পারে না। লোকজন কানাঘুষো করতে করতে ভিড় ফাঁকা করে চলে যায়। রুকসানা বেগম মনে কষ্টে আশিককে ধরে হেঁটে আসেন নিজের কামরায়। এসব কি বলছেন ফুপুজান? ঠিক বলছি, আমি মাত্রই খবর পেলাম তোমার মা তোমার জন্য বাড়িতে সবার সাথে শত্রুতা করছে। তুমি একবার তোমার মায়ের সাথে যোগাযোগ করো অসীম, এটাই সবার জন্য ভালো হবে। ঠিক আছে ফুপুজান, আমি আজই মায়ের কাছে যাব, তারপর পরশু জাহাজে চলে যাব। ইরা বসে কাঁদছে। শাকিল অবাক হয়। বারবার জিজ্ঞেস করেও কোনো উত্তর পাচ্ছে না। শাকিল হার মেনে নেয়। সে চলে যেতে নেয় ঘর ছেড়ে। ইরা ডাক দেয়, আমি বাবা মায়ের কাছে যেতে চাই। এই সংসারে আমি আর একটা দিনও থাকবো না। ঘরের ভেতরে শত্রু নিয়ে চলা যায় না। আমি তো বলেছি আমরা খুব দ্রুত চলে যাব এ বাড়ি ছেড়ে, আর মাত্র কয়েকটা দিন, তারপর দূরে চলে যাব। আমাকে বাড়িতে দিয়ে আসেন। আচ্ছা, কাল সকালে যাব। এখন কত রাত হয়েছে দেখেছো? সকাল সকাল বাড়ির সামনে গাড়ি আসতে দেখে আফিফা দৌড়ে আসে। দাদিমা, বাড়িতে গাড়ি কেন? কে যাইবো? গাড়ি কোথায় দেখি? দাদিমা কেমন আছেন? তোমার লগে আমার কথা নাই? দাদিমা আমাকে মাফ করবেন। আমি আপনার উপর রাগ না করে বাড়ি ছাড়লে মা এত বড় ভুল করতো না। আমি সবই শুনেছি। তোমার মা অন্যায় করেছে, নিরপরাধ ইরার প্রতি সম্মানহানি জুলুম করেছে। আমি মায়ের সাথে কথা বলবো। যা ইচ্ছে করো, আমি আর তোমাদের কিছু বলবো না। পারভিন অসীম আসছে জেনে দৌড়ে এলো। ছেলেকে বুকে জড়িয়ে কান্না করছে কিছু সময়। কখনো দূরে থাকে না ছেলে। এই প্রথম রাগ করে ছেলে এতগুলো দিন বাহিরে কাটিয়েছে। মায়ের মন কাঁদছে। কত শুকিয়ে গিয়েছিস বাবা, কতগুলো দিন কোথায় ছিলি, কি খেয়েছিলি? আমি ফুপুজানের বাড়িতে বেশ আরামেই ছিলাম মা। আপনি শুধু শুধু চিন্তা করছেন, এমনটা কোনো করছেন মা? আমি তো এখন ছোট নই, নিজ ইচ্ছায় বাড়ি ছেড়েছি। আপনি সেসব ব্লেম অন্য কারো উপর দিয়ে এমনটা করাটা ঠিক নয়। তুইও এখন এসব বলবি? আমি আর 2 দিন বাড়িতে থাকবো মা, তারপর জাহাজে চলে যাব। এত কষ্ট করে কিভাবে থাকবি বাবা? আমাদের জাহাজের বিজনেসগুলা তো লোকজন রাখাই আছে দেখাশোনার জন্য। আমি ডিসিশন নিয়েছি মা। আয় বস, তোকে খেতে দিব। শাকিল ঘুম থেকে উঠে দেখে ইরা তৈরি হয়ে বসে আছে। তারই ঘুম ভাঙার অপেক্ষায়। শাকিল অবাক হয়। তুমি সেজে গুজে তৈরি হয়ে আছো কেন? কোথাও যাচ্ছ? যাচ্ছি মানে কি? বলেছেন না আমাকে বাবার বাড়ি পৌঁছে দিবেন? হ্যাঁ, কিন্তু ঠিক আছে, সকালে নাস্তাটা করে বেরোই। আমি করব না। আপনার ক্ষুধা থাকলে খেয়ে আসেন, আমি বসছি। দাঁত ব্রাশ করার সময় তো দিবে নাকি? সেটাও রাস্তায় যেতে যেতে করে নিব নাকি? মজা নেন আমার সাথে। একটা মাত্র বউ, মজা করব হাটে যেয়ে নাকি? শাকিল পৌঁছায় শ্বশুর বাড়িতে। ইরা যে বাবাকে ধরে সে কি কান্না। শাকিল বেশ বিরক্ত। বাবা মাকে পেলেই হয়, এই মেয়ে ভ্যাঁ ভ্যাঁ করে কান্না শুরু করার আর কারণ লাগে না। দুপুরের ভাত ঘুম শেষ করে ইরা যখন উঠেছে, শাকিল ঘরে নাই।
ইরা আধা কাঁচা পাকা ঘরটা থেকে নেমে উঠোনের কোণে আসে। ইরার মা বসে চাল ঝাড়ছেন। ইরা কল চেপে দুমুঠো পানি চোখে মুখে ছিটিয়ে মায়ের আঁচলে মুখ মুছে নেয়। ঘরে শুকনো মুড়ি আর গুড় রেখেছি, জামাইকে নিয়ে বসে খা। তাকেই তো দেখছি না, কোথায় গেল? তোর বাবার সাথে চলে যায়নি তো আবার? বাবা কোথায়? নন্দনের পুকুরের মাছ ধরতে যেতে চেয়েছিল, সেদিকে গেল বোধ হয় জালটা নিয়ে। বলল জামাইকে তাজা বড় মাছ খাওয়াবে। আচ্ছা, আমি দেখে আসছি। ইরা বাগানি রাস্তা বেয়ে সেদিকে যাচ্ছে। 5 মিনিটের পথ। কিছুদূর আসার পর তার সাথে দেখা হয় রাজুর। ইরাকে দেখে রাজু হাত উঁচু করে ডাক দেয়। একসাথে বড় হয়েছে তারা, পাশাপাশি বাড়ি দুজনের। ইরা, কেমন আছিস? ভালোই, তুই কেমন আছিস? ভালো না রে, এবার 2 সাবজেক্ট ফেল। বাবা অনেক পিটাইছে, দেখ এখনো গায়ে দাগ যায় নাই। হ্যাঁ, ভালোই হয়েছে। পড়াশোনা ডাব্বা মারলে কাকু করবে কি? তুই তো ভাই বিয়া কইরা বাচ্চা গেছস, পড়াশোনা আর লাগছে না। আমিও এমন বিয়া করতে পারতাম, আহা, আর বসে বসে বইয়ের কামাই খাইতাম। বিশ্বাস কর, পড়ালেখা বাদে যা কাজ করতে বলতো সব করে দিতাম। ঠিক আছে, কাকিমাকে যে বলবো নি তোকে বিয়ে দিয়ে দিতে। তুই যাইতেছস? জমিদারের পাগল বাচ্চাটাকে খুঁজতে। চালাইতেছিস নাকি? আরে না, তুই যা তোর কামে, আমি গেলাম। আরে আমারে নিয়ে যা সাথে। শোন, তোর লাইলির কথা মনে আছে? ওই যে আমাদের ক্লাসের ডগামাইয়া। বহুত কেলানি খাইছে স্যারদের হাতে। শুনবি আর কি, ওই মাইয়া পালাইছে সেদিন কার সাথে শুনবি না? আমাদের সিনিয়র আছে না তাজুল, এই ছেলের সাথে নাকি ওর দীর্ঘদিনের প্রেম। বুঝতে পারছিস কাহিনী? ওই ঢগাও প্রেম করে সিনিয়রদের সাথে, বিয়াও করবে। বাহ, এটা তো দারুণ হয়েছে। তাজুল এবার বুঝবে ঘাড়ে কোন পেতনি উঠেছে। ঝাঁটা দিয়ে ও আর নামাইতে পারবে না। এই তোমরা কাকে ঝাঁটা দিচ্ছ? এই বাচ্চা ছেলেটা আবার কে? তোমার কাজিন নাকি? ওরা গল্প করতে করতে নন্দনের পুকুরে চলে এসেছে। শাকিল ওদের দেখে এগিয়ে প্রশ্ন করছে। ইরা শাকিলকে এক নজর দেখে অবাক হয়। এই আপনার গায়ে এত কাদামাটি কেন? আপনি পুকুরে নেমেছিলেন নাকি? এইটা তবে জমিদারের বাচ্চা, আর আমি তো ভাবছি জমিদারের 2টা হরিণের মতো কান থাকে। এ কি দুলাভাই, আপনার কান তো নর্মাল আমাদের মতো, আপনার পাটাও জিরাফের ঠ্যাং এর মতো লম্বা। লম্বা না, হাতও সেপ 2টা, 4টা হাত থাকলে না হয় একটা আলাদা বাপ থাকতো। শালার শালা বলে কি? ইরা এটা কোন দেশের গ্রহ? আপনি জানেন না আমি বৃহস্পতি গ্রহ রাজু? আপনি তো ভাই পড়ালেখায় ফাঁকি মাইরা টেনে টুনে পাশ করেছেন মনে হচ্ছে। ঠিক বলেছ। টরেন্টোর বেস্ট ইউনিভার্সিটি থেকে ডক্টরেট ডিগ্রি আমি কিছু টাকা ঘুষ দিয়া কিনে আনছি। এরা, আমি যাই মা। আরে এতটুকু শুনেই চলে যাবা শালা? দাঁড়াও, আমার 2টো হাত তো দেখছো, আর 2টো দেখাই, তারপর যেও। রাজু কেটে পড়ে। সে বুঝেছে শাকিলকে সবাই পাগল বললেও সে আসলে পাগল না। তার সাথে মজা করতে গেলে নিজেই ফাঁসবে। শাকিল রাজুর যাওয়া দেখে হাসে। এরা বেশ বিরক্ত। আপনাকে আমি কি বলছি, কাদা কেন মেখেছেন? অনেক মজা, আসো তোমাকেও মাখিয়ে দেই। দূর, বাবা কোথায়? ওই যে মাছ ধরছে। তুমি কিন্তু বাবাকে বলো না আমি একটা মাছ ছেড়ে দিয়েছি। কি কষ্টের নজরে আমার দিকে তাকিয়েছিল, বাঁচার আকুতি করছিল। আমার মন গলে গেল, তাই ওকে ছেড়ে দিয়েছি। আপনি কি পাগল? মাছ আকুতি করছিল আর আপনি ছেড়ে দিলেন? বাবার মাছ ধরতে কত কষ্ট হচ্ছে আর আপনি বসে এই কাজ করছেন? সব তো ছাড়ি নাই, তুমি বলবা না কিন্তু। কয়েকটা তুলার সাথে সাথে মরে গেছে, তাই ছাড়তে পারিনি। আপনি এখান থেকে বাড়িতে যান। যত সব অকাজ করেন। বাবা এমনিতেই কত সময় ধরে চেষ্টা করছে, জালে একটা একটা মাছ উঠছে না, আর আপনি বসে বসে আকাজ করছেন। ঠিক আছে, চলো যাই। বাবা, আমরা গেলাম। আপনি মাছ ধরে আসেন, আর না পাইলেও সমস্যা নেই। আচ্ছা, তোমরাও যাও, আমি এইবার জাল ফেলে চলে আসছি। যা উঠেছে বেশ, কাল আবার দেখবো। বাবা, তোমার আর কষ্ট করতে হবে না, আসো তো। কিসের কষ্ট মা? তুই জামাইকে নিয়ে বাড়িতে যা, আমি আসছি। এই আপনি আগে পা পরিষ্কার করে আসেন,
পানি দিয়ে ইচ্ছা করে বেহুদা কাজ করেন কেন? আসছি। শাকিল দ্রুত পা ধুয়ে পরিষ্কার করে ইরার কাছে আসে। ইরার হাত ধরে হেঁটে এগোয়। ইরা, এখনো তো সন্ধ্যা নামার অনেকটা সময় বাকি। চলো একটু ওদিকটা ঘুরে আসি। বাবার সাথে আসার সময় ওই দিকে সুন্দর ক্ষেত খামার দেখেছি। ওদিকে অনেকে সবজি চাষ করছে, বিভিন্ন ফলও। চলেন দেখবেন। তবে হ্যাঁ, কিছুতেই হাত দিবেন না, ওটা পরের, আমাদের না কিন্তু। ওকে। ওয়াও ইরা, দেখো ওইদিকে দুটো রাজাহাঁস। ইরা সেদিকে তাকায়। শাকিল টুপ করে চুমু খায় ইরার গালে। রাস্তায় এসে এসব কি রুস্টামি? চুপচাপ হাঁটেন, না হলে বাড়িতে নিয়ে চলে যাব। আচ্ছা, আর করবো না, চলো। রাতের খাবার খেতে বসে রুকসানা বেগম অসীমের উদ্দেশ্যে কথা ছুড়লেন। আমি অনেক ভেবে দেখেছি অসীম, সবাই সব কাজের জন্য জন্মায় না। আমিও ধরে নিচ্ছি তুমি মাতব্বর হতে জন্মনি। সরি দাদিমা, আমি আপনাদের মনে কষ্ট দিয়েছি। আমি চেয়েছি মারা যাওয়ার আগে যোগ্য কাউকে জমিদার চেয়ারে বসাতে। আশিক সেদিন ইরার পক্ষে সত্য কথা বলে নিজের মাকে বাঁচানোর জন্য মিথ্যার আশ্রয় না নিয়ে আমার মন জিতে নিয়েছে। ওই যোগ্য নেতা হবে একদিন। আগেই বলেছি আশিক এসবের জন্যই জন্মেছে। তবে তোমাকেও তো এভাবে ছেড়ে দিতে পারি না। বড় ভাই বিয়ে করছে, এবার তুমি মেজ ভাই এর পালা। তাই ভাবছি তুমি বরং আমাদের বাজারের দোকানগুলোর দায়িত্ব নাও, ব্যবসাটা আগে বাড়াও। আমার নয়নের মনি, বাবা তুই দূরে গেলে আমরা কিভাবে থাকবো বল? তোর দাদিমা এবার বেশ ভালো প্রস্তাব দিয়েছে, তুই রাজি হয়ে যা। ঠিক আছে দাদিমা, তবে আমি তাই করব। জাহাজে তবে যাব না, আপনার কথা আমি রাখছি। বেশ ভালো চিন্তা। এবার খাবার শেষ করো। অন্যদিকে রাতের খাবারে আনোয়ার বড় মাছ না দেখে স্ত্রীর দিকে তাকালেন। কি গো পারো, তুমি সেই বড় মাছটা রান্না করনি? এটা তো ছোট মাছ মনে হচ্ছে। বড় মাছ কোথায় পাচ্ছ? যা এনেছো সবই তো রান্না করলাম। কি বলো? আমি তো। বাবা, এখানে মায়ের কোনো দোষ নাই। তোমার জামাই মাছ পুকুরে ছেড়ে দিয়েছিল। কিন্তু কেন? বাবা, আপনি অন্যের পুকুরে মাছ চাষ করেছেন, এটা খুব ভালো চিন্তা। বছর শেষ মাছ বিক্রি করে তাদের তো কিছু টাকা দিতে হবে। এখন যদি বড় মাছ সব মেরে ফেলেন, বছর শেষে কি পাবেন? তাছাড়া এই রুথ মাছের সাইজটাও বেশ বড়, একটাই আমাদের জন্য যথেষ্ট। আমার মেয়ের জামাইয়ের আপ্যায়ন বড় মাছ খাওয়াবা বলেই চাষ করছি, আর তুমি এত চিন্তা করছো? আমাকে নিয়ে শুনে ভালো লাগলো, তবে একটা মাছে আর কিছু হতো না। থাক, কাল গিয়ে আবার মারবো। আমরা কাল চলে যাব বাবা। বেশ কয়েকদিন তো হলো এলাম, এবার বাড়ি ফিরতে হবে। দাদিমা না হলে তুলকালাম কাণ্ড করবে। হ্যাঁ, ঠিক বলেছেন বাবা, চিন্তা করো না, আবার আসবো কিছুদিন পর। আর মা বাবা তোমরা যাও। এখন তো যেতেই হবে, ওখানে এক টুকরো জমি নিয়েছি, ঘরের কাজ খুব দ্রুত শুরু করব। সকালে জমিদার বাড়িতে পৌঁছেছে শাকিল আর ইরা। পারভিন এসে ইরার হাত ধরে। আমি সেদিন যা করেছি ভুল করেছি ইরা, তুমি আমাকে ক্ষমা করে দাও। ছেলে দূর হওয়ার মনোকষ্টের সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি কিছু মনে করিনি কাকিমা, আপনি নিশ্চিন্তে থাকেন। তুমি আসলে একটা ভালো মেয়ে, জমিদার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখো। ঠিক আছে, আসো নাস্তা করবে শাকিল বাবা, আসো। আমি আজ তোমার পছন্দের খাবার বানাবো দুপুরে। কষ্ট করতে হবে না কাকিমা, সকালে খেয়ে এসেছি। এসে গেছো দাদু ভাই? আমার কাছে এসে বসো। এরা এদিকে আসো। দাদিমা ভালো আছেন? ভালো। আমি ভেবেছি ইরার সাথে দাদু ভাইয়ের শহরে পাঠাবো বড় ডাক্তার দেখাইতে। ইরা, তোমরা গুজগাছ করে নাও, ওখানে আমার মেয়ে থাকে। তোমরা সোজা ওদের বাড়িতে যেও, তারপর সে তোমাদের ডাক্তার দেখিয়ে দেবে। আমি পত্র পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে দাদিমা, এই সুযোগে ফপিজানের বাড়ি থেকে বেরিয়ে আসা হবে। দুপুরে পারভিনের হাতের মজার মজার খাবার নিয়ে আজকের লাঞ্চে সবাই মজা করে আনন্দের সাথে খেয়েছে অনেকগুলো দিন পর। যে যার কাজে গেছে। শাকিল এসে পুকুর পাড়ের দোলনায় বসেছে। ইরা এলো পিছু পিছু। আজকের পর আর কখনো এই শাপলার পাড়ে বসা হবে না।
হয়তো বহু বছর পর যখন আসবো তখন এখানে আর শাপলা ফুটবে না। আপনি কি সত্যিই যাওয়ার চিন্তা নিয়ে নিয়েছেন? আর একবার ভেবে দেখলে হতো না? তোমার কি আমার সাথে যাওয়া নিয়ে আপত্তি আছে? কাউকে না জানিয়ে এভাবে জমিদার বাড়ির সবাইকে ফেলে, মা বাবাকে ফেলে আমার যেতে মন চায় না দূর দেশে। আমারও কষ্ট হয়, কিন্তু ভালো কিছুর আশায় সবসময় কিছু না কিছুর মায়া ছাড়তে হয়। আজও হাঁস পাখি এসে ডুবেছিল। কিছুটা সময় পর দুটো পাখি পানির উপর ভেসে উঠে একে অন্যের কাছাকাছি সাঁতরে বেড়াচ্ছে। শাকিল টেনে ইরাকে কোলের উপর বসিয়েছে। ইরার নজর পড়ল সেদিকে। দেখেন, আজও পানিতে হাঁস পাখি এসেছে। দেখেছি। ওরা একে অন্যকে ভালোবাসা দিচ্ছে, ঠিক যেন বিবাহিত জোড়া, তোমার আমার মতো। তবে তাদের ভালোবাসা আমরণ অটুট থাকুক, কখনো না ভেঙে যাক। সমাপ্ত।